আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বাংলাদেশ স্পেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা প্রধানমন্ত্রীর। কোটা বাতিলের দাবিতে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। এবার কাস্টমস কমিশনারের বহুতল বাড়ি ও ২ ফ্ল্যাট জব্দের আদেশ। বান্দরবানে বেনজিরে ৩০ কোটি টাকার সম্পত্তি তত্ত্বাবধানে নিল জেলা প্রশাসন। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ রিজভী। ঘুষের বয়ানে চাকরি গেল ইমামের প্রতিবাদী পোস্ট দিয়ে ৪ পরিবার সমাচ্যুত। গেট খুলতে দেরি করায় নিরাপত্তা কর্মীকে গাড়ি চাপায় হত্যার অভিযোগ। কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন। মালয়েশিয়ায় বিমানবন্দরের রাসায়নিক লিকেজ, অসুস্থ ২০। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচুয়া ডি চিনচ্যাক্রো সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাড়াতে চাই। এজন্য বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে দেশটির রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, তার সরকার বাংলাদেশে প্রায় ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। স্প্যানিশ বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে পারেন, কারণ আমরা স্পেন থেকে আরও বিনিয়োগ প্রত্যাশা করছি। দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে রাজধানীর শাহবাগ মোড় টানা ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই অবরোধ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ শেষে মিছিল সহ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার অনলাইন অফলাইনে বৈঠক, শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল এবং রবিবার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন সহ অবস্থান ধর্মঘট। এবার জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মোহাম্মদ এনামুল হকের ৯তলা ভবন, ৬টি ফ্ল্যাট ও ৭১% স্থাবর সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। গত বছর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেছিলেন। দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯,৭৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। সেই মামলার শুনানিতে আজ মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরা জি ব্লকের ৯তলা বাড়ি, বনানী ও কাকরাইলে ২টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় ৩টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এছাড়া এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি বাগানবাড়ি, গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আসেন। সেই সাথে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ২৮ আগস্ট এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা 12:30টায়। বিভাগ ভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে।
আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা, এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষত বিক্ষত করেছে। তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্রঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশ দুষ্কৃতিকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেন ইমাম। এতে মাওলানা রহমতুল্লাহ নামের এক ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং কমেন্ট বক্সে মন্তব্য করায় 4 পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌরসভার 1 নং ওয়ার্ডে। 4 পরিবার হলো জোরখালী গ্রামের ব্যাপারী বাড়ি সাইফুদ্দিন সরকার, বাড়ি গোলাম নবী সরকার, জোবায়ের ও মানিক সরকারের পরিবার। এই 4 পরিবারের সব মিলিয়ে 39 জন সদস্য রয়েছেন, যেখানে বৃদ্ধ ও শিশুও রয়েছে। সচেতন নাগরিক সমাজের ভাষ্য, সমাজচ্যুত করা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। এটা দ্রুত নিবারণ করা দরকার। জানা গেছে, স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত 22 জুন ফেসবুকে একটি মতামত পোস্ট করেন মতলব পৌরসভার 1 নং ওয়ার্ড জোরখালী গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন। ওই পোস্টে কমেন্টস করেন একই এলাকার আরও 3 পরিবারের কয়েকজন সদস্য। ফেসবুকে মতামত পোস্ট করায় গেল 29 জুন রাতে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে দাবি করে 4 পরিবারকে সমাজচ্যুত করেন তারা। তবে এই 4 পরিবারের সদস্যরা মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে এই সিদ্ধান্ত বাতিল করা হবে বলেও জানানো হয়। গেট খুলতে দেরি করায় ফ্ল্যাটের মালিক নিরাপত্তা কর্মীকে গাড়ি চাপা দেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ভবনের গেট খুলতে দেরি করায় ওই ভবনের এক ফ্ল্যাটের মালিক নিরাপত্তা কর্মীকে গাড়ি চাপা দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফজলুল হক নামের ওই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। অভিযুক্ত ফ্ল্যাট মালিকের নাম মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী। এই ঘটনার পর থেকে গাড়ির মালিক অভিযুক্ত মফিদুল পলাতক। বৃহস্পতিবার সকাল 7:45 দিকে সাদা রঙের একটি সেডান গাড়ি ওই নিরাপত্তারক্ষীকে চাপা দেয়। কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন করেছেন সন্তানেরা। হৃদয় বিদারক এই ঘটনায় দূর দূরান্ত থেকে কবর দেখতে আসছেন মানুষ, এমনকি ঘটনাস্থলে রয়েছেন পুলিশও। এমন ঘটনা ঘটেছে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আজিমুদ্দি সর্দারের বাড়িতে। মৃতের নাম জবেদা খাতুন। তার শফিচল ও রফিচল নামে 2 ছেলে এবং জাহানারা ও জরিনা নামে 2 মেয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ হারুন জানান, জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভিটে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জবেদা খাতুন মারা গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুরোধ জানালেও রফিক ও তার পরিবারের সদস্যরা শোনেনি। পরে গতকাল বুধবার তার ছেলেরা কোনো জায়গা না পেয়ে ঘরের বারান্দা খুঁড়ে মেঝেতেই দাফন করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকৌশল শাখার রাসায়নিক লিকেজের ঘটনায় কমপক্ষে 20 জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা। এক বিবৃতিতে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মোহাম্মদ নূর খায়রি শামসুমিন বলেছেন, বিমানবন্দরের বিপর্যয় শাখায় মোট 6 জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। অন্য 13 জনকে একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অপর এক ভুক্তভোগীকে সরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দর প্রকৌশল বিভাগের একটি স্থাপনায় 3টি কোম্পানির কর্মীরা কাজ করছিলেন। সেই সময় রাসায়নিক লিকেজের সংস্পর্শে আসায় তাদের মাথা ঘোরা শুরু হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।